শুরু করে দেন। হ্যাঁ, আমি একটু জাস্ট দেখে নেই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। যারা শুনছেন এবং যারা সামনে শুনবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি দিদারুল ভূঁইয়া, আমার সঙ্গে আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সমন্বয়ক হাসিবুদ্দিন হোসেন। আহ, আমরা আজকে খুব বড় একটা দিন কাজ করলাম। ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের যে আলোচনা সভা, সেখানে আরও প্রায় 32-33টা দল মিলে আমরা একসঙ্গে সারাদিন আলাপ করেছি সুনির্দিষ্ট 1, 2, 3, 4, 5টা পয়েন্টে। এবং সেই আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ফিডব্যাক নিয়ে আমি এবং হাসিবুদ্দিন হোসেন, আমরা দুইজন এখন আলাপ করব। আপনাদেরকে আবারও সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাই এবং স্বাগত জানাই। হাসিব ভাই, উই হ্যাড এ বিগ ডে। কি অবস্থা আপনার? হাউ ডিড ইউ ইট গো? না, আমার তো মনে হয় এটা একটা ঐতিহাসিক কাজ হচ্ছে। রাইট। এইটা একটুখানি ব্যাখ্যা করে তারপরে আপনি আসলে আপনার দিনটা নিয়ে গেলাম। আমাদের বাংলাদেশের শুরুতে আমরা কিছু আলোচনা হয়েছিল আমাদের সংবিধানের ব্যাপারে। সেইটা আসলে একদলীয় বিষয় ছিল। তারপরে আসলে আমরা রাজনৈতিক মহলে আসলে এক দল আরেক দলের সাথে কথা বলছে, সেরকম পরিস্থিতি খুব বেশি পাই নাই। এবং কিভাবে বাংলাদেশের ভালো হবে সেই আলাপটা আমার মনে হয় শুধু 3 জোটের রূপরেখার সময় কিছু আলাপ হয়েছিল। তারপরে এরকম একটা আলোচনা এই প্রথম বাংলাদেশে হচ্ছে। সুতরাং এইটা আসলে বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য একটা অসম্ভব বড় পাওয়া, বা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দিকে যাওয়ার একটা বড় ধাপ হচ্ছে। আমার মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষ বুঝতে পারছে না, বাট এফেক্টিভলি এটা আসলে অনেকটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টাইপের আলাপই হচ্ছে। আচ্ছা, যেখানে প্রত্যেকটা দল, এই 33টা দলের কথা বললেন, 33টা দল বাংলাদেশে তার নিজের দলীয় স্বার্থ ছাড়া বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে একটা টেকনিক্যাল আলাপের ভিতরে সংযুক্ত হচ্ছেন। এই অভিজ্ঞতাটা বাংলাদেশে খুব একটা হয়নি। তো সেই দিক থেকে এটা একটা বড় আলাপ। আর তারপর আবার বাংলাদেশ টেলিভিশনে এটা যেহেতু লাইভ প্রচারিত হচ্ছে, সেহেতু আসলে বাংলাদেশের মানুষের সামনেই এটা হচ্ছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং আমরা যারা সংস্কার নিয়ে বহু বছর ধরে সংস্কার করেছি, আমরা যারা রাজনীতিকে কোনোদিন মনে করি নাই যে পালা বদলের বিষয়টাই রাজনীতি, তাদের জন্য এটা একটা বড় পাওয়া। তাদের জন্য এই যে বাংলাদেশ কিভাবে ভালো হবে, বাংলাদেশের আসলে সমস্যাটার মৌলিকভাবে সমাধানের পথ কি, সেই আলাপ করার সুযোগ তো আমরা পাই নাই। তো এই সুযোগটা দেখছি, এবং যেটা আমাকে বলতেই হচ্ছে যে পরিবেশটা খুব ভালো, যেখানে আসলেও রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে কথা বলছেন না। রাজনৈতিক দলগুলি আসলেও বাংলাদেশের স্বার্থেই, ভবিষ্যৎ একটা সুন্দর বাংলাদেশের স্বার্থে কথা বলছেন। সেই আলাপটা অংশ হওয়া, এই পরিবর্তনের অংশ হওয়া, সেটা আসলে আমাদের জন্য খুব রোমাঞ্চকর। সো এটা একটা অ্যাকচুয়ালি একটা ইতিহাসের একটা পর্যায়, নিশ্চয়ই ইতিহাসের অংশ আমরা সবাই মিলে। নিশ্চয়ই তাই। সো গণঅভ্যুত্থান পরবর্তী, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা আসলে ইতিহাসের একটা অংশ এবং উই আর পার্ট অফ ইট। এটা আমাদের জন্য, সবার জন্য একটা প্রাউড মোমেন্ট। কিন্তু এই যে আলাপ হলো আজকে, যে 5টা ইস্যুতে আসলে আলাপ হলো, কি আলাপ হলো, কেমন গেল আসলে আলাপগুলো? আসলে আমাদের প্রথম দিনের আলাপে 4টা বিষয় ঠিক করা ছিল। সেই 4টা বিষয়ের মধ্যে প্রথম দিনের আলাপে আমরা 3টা বিষয় নিয়ে আলাপ করতে পেরেছিলাম, কিন্তু কোনো বিষয়ে আসলে সিদ্ধান্ত হতে পারেনি। যে 3টা বিষয় আলাপ হয়েছিল সেটা হচ্ছে 70 ধারা, আরেকটা হচ্ছে স্থায়ী কমিটি, এবং তৃতীয় যে বিষয়টা নিয়ে আলাপ হয়েছিল সেটা হচ্ছে নারী সদস্য কিভাবে নির্বাচিত হবেন, সেই বিষয়টা। সো যেটা খুবই মানে ভালো সংবাদ সেটা হচ্ছে যে গতকালের আলোচনা যে 2টা বিষয় ছিল, 70 ধারা এবং স্থায়ী কমিটির আলাপ, সেটাতে আসলে আমরা ঐক্যমত্যে আসতে পেরেছি। আমাদের মধ্যে অনেকেই 70 ধারার, আপনি বলছেন 70 ধারায় আমরা ঐক্যমত্যে আসতে পেরেছি? হ্যাঁ, এবং এটার একটা ঐতিহাসিক জায়গা হচ্ছে এই 10 বছর আগে, কত বছর আগের থেকে, আমাদের আগের থেকে অনেকেই 70 ধারার বিষয়টা একটু বলি দর্শকদের জন্য। 70 ধারার আমাদের 72-এর সংবিধান থেকেই আছে, যেখানে কোনো একটা সংসদ সদস্য তার দলীয় অবস্থানের বাইরে যদি কোনো একটা কিছু করেন, নীরব থাকেন বা বিরোধিতা করেন কোনো একটা বিলে, আমাদের সংবিধানের মতে
সাথে সাথে তিনি তার সংসদ সদস্য পদ হারাবেন। অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক। হ্যাঁ। এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে সংসদটা আসলে একটা দলীয় সংসদে পরিণত হয়। এবং শুধু তাই না, এটা আসলে বলা যায় যে আমাদের আসলে কোনো কার্যকর সংসদ নাই। আমরা যে বলি আপনার লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, তিনটা অঙ্গের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার, আমাদের আসলে মানে সংসদ আর এক্সিকিউটিভের মধ্যে কোনো ব্যালেন্স অফ পাওয়ার এই ৭০ ধারার জন্য এফেক্টিভলি ছিল না। ওকে। বিকজ দলীয় প্রধান আসলে এক্সিকিউটিভ প্রধান এবং সংসদ প্রধানও আসলে তিনি একই ব্যক্তি। সো আমাদের আলাপে আসলে এই দুইটার মধ্যে আজকে সম্মতিতে আমরা যেতে পেরেছি। সেটাও আমি কিছুটা আলাপ করবো যে কতটুকু সম্মতি বা কী সম্মতি। আর আলাপে আসলে আরও যেই বিষয়বস্তুগুলি ছিল সেটা হচ্ছে স্থায়ী কমিটির কথা বললাম, নারী অংশগ্রহণের কথা বললাম। নতুন করে যেই বিষয়গুলি এসছে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার আপার হাউস, এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং তার সাথে সাথে আপনার আমাদের যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট সেটার চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট সেই বিষয়ে আলাপ হয়েছে। আমি কি মিস করলাম কোনো? না, ইউ আর রাইট। উচ্চকক্ষ, স্থানীয় সরকার, নারী প্রতিনিধি, এটা নারী প্রতিনিধিত্বের এইটা নিয়ে আলাপ হলো। চারটা বিষয় আসলে আলাপ। সো আসি যে যেই দুটাতে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি ৭০ ধারায়। ৭০ ধারা আবার আমাদের যেই জায়গায় ঐক্যমত্য এসছে যে ৭০ ধারা বিলোপ না, আমরা ৭০ ধারার পরিধিটাকে কমিয়ে এনেছি। ৭০ ধারার যেই দুইটা মাত্র জায়গায় আমাদের ঐক্যমত্য আছে যেটাতে ৭০ ধারা অ্যাপ্লাইড হবে, তার মানে হচ্ছে সংসদ সদস্যরা এই দুই ধরনের বিলে তার দলীয় অবস্থান থেকে সরতে পারবে না। একটা হচ্ছে আমাদের অর্থ বিষয়ক বিল, আরেকটা হচ্ছে আপনার আমাদের অনাস্থা প্রস্তাব। এই দুইটার বিষয়ে আমরা ৭০ ধারা বহাল চেয়েছি। কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলের অভিজ্ঞতা ইতিহাসেই আছে যে আস্থা ভোটের ভিতরে যখন আমরা সংসদদেরকে ফ্রি করে দেই তখন হর্স ট্রেডিং হয়। তার মানে হচ্ছে ওভারনাইট কিছু সংসদকে যদি কিছু পয়সার মাধ্যমে বা কিছুর মাধ্যমে কিনে ফেলা যায়, সেই ক্ষেত্রে সরকার অস্থায়ী হয়ে যায়। পাকিস্তান আমলে এটা হয়েছিল, বারবার সংসদ দেখা যাচ্ছিল ভেঙে পড়ছিল। সে অস্থিতিশীলতা থেকে বাঁচার জন্য আসলে আমরা এই দুইটা জিনিসকে রেখেছি। বাজেটেরও একটা বিষয় হচ্ছে বাজেটে যদি মানে ঐক্যমত্য না আসে তাইলেও সরকার অচল হয়ে যায়। সো এই দুইটা জায়গাটা আমরা বাইরে রেখেছি। তাছাড়াও কিছু কিছু জায়গায় ঐক্যমত্যের অভাব দেখা যাচ্ছে। কিছু দল আরও দুটা বিষয়কে এই ৭০ ধারার আওতায় আনতে চেয়েছিলেন। একটা হচ্ছে নিরাপত্তা বিষয়ক, জাতীয় নিরাপত্তা বিষয়ক আলাপ, সেটার ব্যাপারে সংবিধান সংস্কার এবং সংবিধান সংস্কার। এখন নিরাপত্তা বিষয়ে যেই আলাপটা হয়েছে সেটা হচ্ছে যে নিরাপত্তা বিষয়টাকে যারা আপত্তি করছিলেন তারা সেটাকে আরেকটু পরিষ্কার করেছেন। ভয়টা ছিল যে নিরাপত্তা বিষয় হলে যে কোনো বিষয়কে নিরাপত্তা বিষয় বলে আমরা ৭০ ধারা অ্যাপ্লাই করা যাবে। যেমন ধরেন ইনফরমেশন অ্যাক্ট, বা যেভাবে আমরা গলা চেপে ধরতে চাই, তাদের বাক স্বাধীনতা রোধ করতে চাই, সেই সব বিষয়। কিন্তু এটা পরিষ্কার করেছেন যে যারা আপনার নিরাপত্তা বিষয়কে আনতে চেয়েছেন যে যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রেই তারা ৭০ ধারার চেয়েছেন। আর ফোর্থ হচ্ছে সংবিধান। একটুখানি ওরা কিন্তু শব্দটা বলছিলেন হচ্ছে জাতীয় নিরাপত্তা বিষয়, জাতীয় নিরাপত্তা। তারপর ওরা পরিষ্কার করেছেন জাতীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটে হচ্ছে যুদ্ধাবস্থা। এবং তারপর হচ্ছে সংবিধান সংস্কারের বিষয় ওনারা মনে করছেন যে দলীয় অবস্থানের বাইরে যাওয়া যাবে না। তো সেইটার ক্ষেত্রে দেখা গেছে যে হাউসে যারা ছিলেন তাদের বেশিরভাগই, প্রায় সবাই ঐক্যমত্যে ছিলেন যে সংবিধানের ক্ষেত্রে সংসদ সদস্যদের তাদের স্বাধীনতা, স্বাধীন বক্তব্য, স্বাধীন মতামত প্রচারের স্বাধীনতা থাকা উচিত। আবার অন্যদিকে ওনারা মনে করেছেন যে না, এটা এমন একটা বিষয় যেখানে দলীয় অবস্থানটাকে আসলে সংসদ সদস্যদের দায়িত্ব। এটার বিষয়ে যখন একটা হাউসে একটা দ্বিধার সৃষ্টি হয় যে তাইলে আমরা সামনে এগোবো কি করে, তখন হাউস এই সিদ্ধান্তে আসেন যে ঠিক আছে, আমরা যে দুইটা বিষয়ে ৭০ ধারার একটা সর্বসম্মতি পাচ্ছি, একটা ঐক্য পাচ্ছি, আমরা সেগুলিকেই
আমাদের যে জুলাইয়ের ডিক্লারেশন সেটার ভিতরে ইনক্লুড করব। কিন্তু এই যে কিছু দল যে পয়েন্ট অফ ডিসেন্ট দিচ্ছেন সেটাও আসলে একটা অ্যাডেন্ডামে থাকবে যে এই বিষয়ে অমুক অমুক দল ডিসেন্ট দিয়েছে। এটাই হচ্ছে অবস্থা। সংসদ সংবিধান বিষয়েও ওনারা রাখবেন এই নোট অফ ডিসেন্টের ভিতরে। এইভাবে আমরা বিষয়টা আলোচনা শেষ করি। সো এটা আমরা মনে করি একটা বিরাট পজিটিভ জিনিস। অ্যাবসলিউটলি। এবং স্থায়ী কমিটির ব্যাপারে যে আলাপটা হয় সেটা হচ্ছে আপনার 4টা জায়গায় 4টা স্থায়ী কমিটি মনে হয়, 4টা বা 3টা, সেটা সেগুলির ক্ষেত্রে বিরোধী দল প্রধান থাকবে। কেন বিরোধী দল প্রধান থাকবে এটা একটা প্রশ্ন হতে পারে। সেটার কারণ হচ্ছে যে আসলে আমরা চাই যে সংসদের স্থায়ী কমিটিগুলি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে, এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে যেহেতু এটা বিরোধী দল থেকে হয় ভালো সরকারি দলের সংসদ সদস্যদের তুলনায়। তো সেইটার বিষয়ে একটা ঐক্যমত্য এসছে। তাতে কিছুটা জটিলতা ছিল যে একটা দাবি এসেছিল যে স্থায়ী কমিটির 50% বিরোধী দলের হাতে থাকবে, কিন্তু পরবর্তীতে আলোচনার মাধ্যমে যেটাই সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে যে সর্বোচ্চ 50%। কারণ আমরা তো জানি না কি হতে যাচ্ছে। তো সংসদে যদি এমন হয় যে বিরোধী দলের সদস্যদের সংখ্যা অনেক কম, যাতে 50% আমরা ফুলফিল করতে না পারি, সেক্ষেত্রে যাতে আমরা কমও করতে পারি। কিন্তু ওই 4টার ব্যাপারে কিন্তু একটা সেকেন্ড, আমার যেটা মনে পড়ে যে সর্বশেষ আসলে আমরা যেটা আলাপ করছিলাম যে সর্বোচ্চ 50% এই শব্দটাই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বলা হচ্ছিল যে সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে, মানে সংসদীয় আসনের সংখ্যানুপাতেই রাখা হচ্ছে, মানে যে দল যতগুলো জিতছে, যেহেতু সর্বোচ্চ 50% আসলে এর চেয়ে বেশি সম্ভব না ইন এনি কেস। তো এই শব্দটাই আসলে আসনের সংখ্যানুপাতে অপ্রয়োজনীয়। হ্যাঁ, সো এইটা এই দুইটাতে আমরা ঐক্যমত্যে পৌঁছাই। তারপরে আমরা নারীদের সংরক্ষিত আসন, রাইট, এই বিষয়ে আলাপ শুরু করি। সো এই বিষয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি নাই, কিছু কিছু বিষয়ে পেরেছি অবশ্য। সেটা হচ্ছে যে 100টা সিটের ব্যাপারে আমরা পেরেছি, কিন্তু যে জায়গায় গিয়ে সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই 100টা সিট আসলে আমরা কিভাবে নির্বাচন করব। আমরা কি সরাসরি নির্বাচনের করব, নাকি এখন যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে সংসদীয় আসনের যে প্রপোর্শন, সেই প্রপোর্শন আলাপে এসছে যে সংসদীয় আসনের প্রপোর্শন না হলে ভোটারের আসনে ভোটার যা ভোট প্রাপ্ত ভোটের এরকম অনেকে আলাপ তুলেছেন। কিন্তু মূল যে আলাপটা এসছে সেটা হচ্ছে পদ্ধতিগতভাবে আপনারা জানেন যে আমাদের সংবিধান কমিটি এবং আপনাদের নির্বাচন সংস্কার কমিশন, তাদের দুইজনের আপনার 2টা প্রস্তাব ছিল। প্রথম প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন যেই প্রস্তাব দিয়েছিলেন সেটা হচ্ছে যে আমাদের 300টা আসনের মধ্যে প্রতি 3টা আসনের মিলে একটা কনস্টিটিউয়েন্সি হবে যেখানে শুধু মহিলারা পার্টিসিপেট করবে, শুধু না মহিলারা সেখানে পার্টিসিপেট করবে। তার মানে হচ্ছে যে কোনো একটা আসনের নির্বাচনে আমরা 2টা ভোট দিব, একটা হচ্ছে মহিলা আসনের জন্য আর হচ্ছে পুরুষ বা ওপেন আসনের জন্য। এখন দ্বিতীয় যেটা নির্বাচন কমিশনের প্রস্তাব ছিল সেটা হচ্ছে এই যে একটা রোটেশন পদ্ধতিতে জিনিসটা হবে। তার মানে হচ্ছে আমাদের যে এখন 300টা আসন সেটা আসলে 400টা আসন হয়ে যাবে, এবং যে 100টা আসন নতুন হবে সেগুলি আসলে রোটেশন ভিত্তিতে, মানে 400টার 4 বছর, প্রথম বছরে তার ভিতর মানে 100টা আসনে নারী আসনে নির্বাচন হবে। তার মানে ওখানে কোনো জেনারেল আসন বা পুরুষ আসন থাকবে না, ভোটাররা ওই নারী প্রার্থীকেই করবেন। সো তারপরের বছর আরো 100টা হবে, অন্য 100টা হবে। তার মানে হচ্ছে এটা দুই পক্ষের 2টা লজিক আছে। একটা লজিক হচ্ছে যে আমরা যদি রোটেশন পদ্ধতিতে করি তাহলে একটা যে কোনো সংসদীয় সিটে আমরা দেখব যে একজনই রিপ্রেজেন্টেটিভ আছে, এবং সংসদে তখন 100 জন মহিলা আমরা নিশ্চিতভাবেই পাচ্ছি, 300 জন পাচ্ছি। এবং এই যে মহিলা সাংসদ হবেন ওই এলাকার মানুষ আসলে তাকেই তাদের প্রার্থী হিসাবে দেখবেন, তাদের সুখ দুঃখের কথা তার কাছে যাবেন এবং তাদেরকে প্রতিনিধিত্ব করবেন উনি। ঠিক আছে, এটা একটা দিক। ওনাদের আবার বক্তব্য হচ্ছে যে এই যে 3টা মিলে যে
সংবিধান সংস্কার কমিশন বলেছেন, সেটার অসুবিধা হচ্ছে এই যে একজন প্রার্থীর জন্য একটা আসনেই ক্যাম্পেইন করে টেকা যায় না, সেই ক্ষেত্রে যদি 3টা আসনে যান তাইলে তো তার জন্য প্রচন্ড একটা বড় ওয়ার্কলোড হবে, এটা একটা সমস্যা। এবং তারপরে যে প্রত্যেকটা আসনে যিনি পুরুষ প্রার্থী থাকবেন তারা জনগণ তাহলে বুঝবে না যে কে হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ। সুতরাং এফেক্টিভলি সেই মহিলা নির্বাচিত প্রার্থী উনি আসলে সেরকম শক্তি নাও পেতে পারেন। অন্যদিকে যারা আপনার রোটেশন পদ্ধতি নিয়ে কথা বলেছে তাদের যে আপত্তি, সেই আপত্তিটা হচ্ছে এই যে একটা যে কোনো সংসদীয় এলাকায় যিনি জনপ্রতিনিধি আছেন উনি আসলে দেখা যাবে যেই বছর মহিলা প্রার্থী সেইখানে 4 বারের মধ্যে অন্তত একবার, মানে একবারই 4 বারের মধ্যে একবার, তো উনি সেখানে পার্টিসিপেট করছে, ওনাকে বাধা দেওয়া হচ্ছে, উনি আসলে সামনে এসে উনি তখন ক্যাম্পেইন করতে পারছেন, এটা আসলে অন্যায়। তো আলাপটা যদি এই দুইটার ভিতরে থাকতো তাহলে ভালো হতো, কিন্তু আসলে দেখা গেছে যে যারা আলোচনা ছিলেন তাদের মধ্যে অনেকেই আসলে দুইটার ডিটেলটা বুঝতে পারেন নাই, এবং আমরা দেখেছি হাউসে অনেকগুলি নতুন প্রস্তাব এসেছে, অনেকগুলি প্রস্তাব এসছে যে মানে বিবিধ ধরনের প্রস্তাব, আমার 6টা প্রস্তাব এসছে। আবার ঐক্য কমিটিও নিজেরাও আরেকটা প্রস্তাব দিয়েছে সেখানে। সুতরাং এই আলাপের ভিতরে যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে সিদ্ধান্তে পৌঁছানো যায় নাই, তবে এটা ভবিষ্যতে আলাপ করা হবে। না, একটা সিদ্ধান্ত নেওয়া গেছে যে 100টা এতটুকু সিদ্ধান্ত আসন যে নারীদের জন্য 100টা আসন নির্ধারিত থাকছে, একটু সিদ্ধান্ত আজকে নেওয়া গেছে। এটা কিন্তু একটা কম অ্যাচিভমেন্ট না হাসিব ভাই, নিশ্চয়ই নিশ্চয়ই এটা একটা কম অ্যাচিভমেন্ট না। আরেকটা অ্যাচিভমেন্ট, এবং এটা নিয়ে আমাদের পরবর্তী আলাপটা হবে 1-2 দিন পরে, আশা করছি যে সেই দিন আমরা এইবার আলোচনা কিন্তু লাগাতার 3 বা 4 দিন হচ্ছে, 3 দিন, হ্যাঁ সারাদিন 11টা থেকে 5টা 6 ঘন্টা। আচ্ছা, পরবর্তী যে এজেন্ডা ছিল আর কি, হ্যাঁ উচ্চকক্ষ নিয়ে আলাপটা হাউজের বেশিরভাগ মানুষই আসলে দ্বিকক্ষ তো নিয়েছিল, কিভাবে দ্বিকক্ষ হবে সেটা নিয়ে আলাপটা করতে চাচ্ছিলেন, কিন্তু দেখা গেল যে সে আলাপটা খুব বেশি সামনে এগুতে পারে নাই, কারণ হাউজের কিছু রাজনৈতিক দল যার একটা জোটের অংশ, ওনারা বলেছেন যে ওনাদের জোটের সিদ্ধান্ত হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কোনো প্রয়োজন নেই, এক কক্ষ বিশিষ্ট সংসদই হবে। তো সেই আলাপটা হওয়ার জন্য দ্বিকক্ষ বিষয় সংসদ নিয়ে আলাপটা খুব বেশি এগোতে পারেনি। তারপরেও হয়েছে যে কেন দ্বিকক্ষ সেটার ব্যাপারে আপনি কি আলাপ করছিলেন ওনাদের সঙ্গে? ওনাদের আসলে দ্বিমতের জায়গাটা কোথায়, কেন ওনারা দ্বিকক্ষ চান না? কারণ জেনারেলি প্রথমে কিন্তু মনে হচ্ছিল যে এক ধরনের কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যে দ্বিকক্ষর পক্ষে সবাই, পরে দেখা গেল যে একটা গ্রুপ স্ট্রং একটা পজিশন নিলেন যে তারা চান না, মানে এই ওনারা যে যুক্তিটা ওনারা দিয়েছেন যে ওনারা জোট হিসেবে দ্বিকক্ষের বিরুদ্ধে না, কিন্তু কেন? তো সেই জায়গাটা আসলে আমার একটুখানি আলাপ করার সুযোগ হয়েছিল, আমি যেহেতু তাদের সঙ্গে আসলে আমার আসন ছিল, আমি বসছিলাম তাদের সঙ্গে। তারা যে জিনিসটা বলতেছেন যে এখানে যে দ্বিকক্ষের যে প্রস্তাবটা আছে, প্রথমত এই প্রস্তাবটায় বলা হচ্ছে যে দ্বিকক্ষ ধরেন যে একটা প্রস্তাব ফেরত পাঠাতে পারলো, কিন্তু এটাকে নাল করে দিতে পারছে না, বাতিল করে দিতে পারছে না, কিন্তু সে মানে তার আসলে মানে কিংবা ধরেন যে 2 কক্ষেরই অনুমোদন লাগবে কোন একটা প্রস্তাব পাস হওয়ার জন্য, এমন কোনো ব্যবস্থাও নাই। সে শুধু প্রশ্ন করতে পারে, ফেরত পাঠাইতে পারে এরকম, এবং একবার ফেরত 2বার ফেরত 2 মাস যদি সে ধরে রাখে কোনো জিনিস একটা রেসপন্স না করে, যেটা পরবর্তীতে মানে বিএনপি থেকে বলা হচ্ছিল যে এটা আসলে 1 মাস হওয়া উচিত, 1 মাস যদি সে আসলে এটা আটকে রাখে তাহলে ধরে নিতে হবে যে এটা পাস। দ্বিপক্ষ ইয়ে থেকেও তারা অ্যাপ্রুভ করলেন, তাদের কোনো আপত্তি নেই বা অবজারভেশন নেই। তো তারা বলছিলেন যে এই দ্বিকক্ষ যেটা জনগণের অনেক অনেক টাকা খরচ করে আপনি করবেন, কিন্তু কার্যত আসলে এটা তেমন কোনো ক্যাপাসিটি পাওয়ার এক্সিকিউটিভ কোনো ইয়ে নাই, ক্যাপাসিটি। এইটা ছিলেন আমার সঙ্গে ওনাদের আলাপ, এবং তারপরে আমার সঙ্গে ওনাদের একটুখানি বাহাসা হয়েছে, এবং পরবর্তীতে ওনারা বললেন যে ওনারা যেহেতু একটু সময় পাওয়া গেছে, ওনারা ওনাদের মানে নিজেদের মধ্যে আরো আলাপ করবেন, এবং পরবর্তীতে ওনারা আশা আছে ছাড়া যাচ্ছে না, মানে ছাড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, দ্বিকক্ষের ব্যাপারে যে আলাপটা হয়েছে পক্ষের আলাপ হয়েছে, বিপক্ষের আলাপটা আপনি লাকি আপনি শুনেছেন, কিন্তু আমরা আসলে শুনতে পাইনি।
পক্ষের আলাপ যেটা হয়েছে আসলে দ্বিকক্ষের প্রয়োজনীয়তাটা এই জায়গায় যে আসলে আমাদের নিম্নকক্ষ যিনি সরকার গঠন করেন তারা আসলে অনেক শক্তি পেয়ে যান এবং তাদেরকে আসলে জবাবদিহির মধ্যে রাখাটা শক্ত হয়ে যায়। তো যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, বিরোধী দল আসলে একটা রোল প্লে করতে পারেনি। আমরা মনে করেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট যদি একটা পার্লামেন্ট হয় তাহলে কিছু জবাবদিহি আসবে। আমার মনে হয় আজকে যে আলাপটা আসে নাই, আজকে যেহেতু আলাপটা শুধু দ্বিকক্ষ নিয়ে হয়েছে, যেটা প্রবাবলি যারা এটার বিরোধিতা করেছেন তাদের এটা বোঝার সমস্যা হতে পারে যে দ্বিকক্ষের নির্বাচনটা যেহেতু সংখ্যানুপাতিক হবে, সেহেতু মানে এইখানে বিরোধী দলের রোল অনেক বাড়বে। কেন বলছি বাড়বে, সেটা হচ্ছে এই যে সরকার দলের মানে সরকার গঠন করে, কিন্তু আমরা যদি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস দেখি সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে এই যে 1991 ইলেকশনেও দেখা যায় যে যারা সরকার গঠন করেন তারা কিন্তু মাত্র 36% ভোট পেয়ে সরকার গঠন করেন। তার মানে 36 বা 35 বা 34 সেরকম, তার মানে হচ্ছে 65% ভোট বিপক্ষ ছিল। আর চিন্তা করেন আমরা যদি এই আপার হাউস পেয়ার করতে পারি সংখ্যানুপাতিক হয়, তাইলে আসলে আপার হাউসে 100টার ভিতর 65টা হবে কিন্তু বিরোধী দল। তার মানে হচ্ছে যে এই সরকার দলের যে কোনো একটা বিল লোয়ার হাউসে যেখানে সরকারি দল পাওয়ারফুল, তাকে আসলে বিরোধী দলের ব্যাপারে একটা জবাবদিহি সৃষ্টির একটা প্রশ্ন উত্তরের বিষয় আছে। আর প্রশ্ন উঠতে পারে তাইলে আমরা বিরোধী দলের কেন ইয়েটা রাখি নাই, যে বিরোধী দলকে সেই শক্তি দেই নাই কেন যে আপনার বিরোধী দল একটা যে কোনো বিল ঠেকে দিতে পারে। এটার কারণ হচ্ছে আমরা মনে করি যে যিনি সরকার গঠন করছেন তাকে আবার শক্তি দেওয়া দরকার নিশ্চয়ই। নয়তো যেটা হবে সেটা হচ্ছে যে দুইটা হাউসের ভিতর যদি আমরা এরকম করি তাইলে একটা হাউস সরকারের কার্যক্রমকে বন্ধ করে দিতে পারে, অসুবিধার সৃষ্টি। আমরা চাই নাই যে বা আমরা চাই না যে রাষ্ট্র সংস্কার আন্দোলন চায় না এবং অনেকগুলি দলই চায় না যে আপনার বিষয়টা সেরকম হোক যে সরকারের কাজে অকার্যকর যাতে না হয়। তো আমার মনে হয় যারা এটার বিরোধিতা করেছেন তাদেরকে এই বিষয়টা বিশ্লেষণ করার সুযোগ আমরা দেই নাই। তো সেই জন্য আসলে তাদের মধ্যে কিছু দ্বিধা থাকতেও পারে। যে পরিবেশে আলাপটা হচ্ছে, যেহেতু সবাই বাংলাদেশের পক্ষেই কাজটা করছেন, তাতে আমি আপনার মতো আশাবাদী যে এই আলাপ আলোচনার ভিতরেই একটা দুর্বলতা আমি দেখি যে পৃথিবীতে যখন এই ধরনের সংবিধান বিষয়ক একটা বড় পরিবর্তন, অভ্যুত্থান পরবর্তী সংবিধান পরিবর্তনের আলাপ চলে, সেটা কিন্তু বছর 2 বছর 3 বছর ধরে চলে। ভারত স্বাধীন হওয়ার পরে 3 বছর পরে ভারত প্রথম সংবিধান দেয় এবং ইয়ে তো 56 সনে দেয়, সুতরাং পাকিস্তান টুক 10-11 বছর পরে সে তার সংবিধান দিতে পারে, বা 9 বছর পরে। নেপাল আমার মনে হয় 6-7 বছর 8 বছর যায় তার। না, এখন তো তারা 10 বছর ধরে একটা ফাইটের মধ্যে আছে। না, ওইটার পরে ওইটা প্রথমে ওইটা প্রথমবার ইয়েতে চাইতে আপনার এরকম হয়। সুতরাং এটা সংবিধান আলোচনা অনেক বড় সময় ধরে হয় বাংলাদেশে। যেটা আমাদের একটা বিপদের কথা বা একটা দুর্বলতার কথা, সেটা হচ্ছে আমাদের অনেক তড়িঘড়ি করে করতে হচ্ছে। কিন্তু আমার ভালো দিকটা হচ্ছে যে আমাদের দেশে সেই রকম বড় সমস্যা নাই যে সংবিধান বিষয়ক, কারণ এগুলি সাধারণত যেসব দেশে ফেডারেল টাইপের সিস্টেম থাকে, যে অনেক ধরনের অনেক জাতিগোষ্ঠীর মানুষ থাকে, সেই সব জায়গায় এই আলাপটা অনেক বড়। আমরা একটা যে ধরনের যে একটা বিপদ অনুভব করতাম অনেক আগে রাষ্ট্র সংস্কার থেকে, আমরা যখন আলাপ করতাম যে গণপরিষদ মানে ঝুঁকিগুলো কি কি, আমরা কিন্তু সেই ঝুঁকিগুলো ধরেন যে ডানপন্থী বা বামপন্থীদের মধ্যে যে খুব যে একদম আপনার ধরে রাখা যে আমরা ইসলাম মানে ইসলামিক রাষ্ট্র চাই কিংবা ওইসব কিন্তু আলাপ নাই, তারা কেউই কিন্তু আসলে এটা দ্যাটস ভেরি নাইস। সেটাই তো সমঝদারিতার আমরা এবং এখানে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যেহেতু এই বিষয়টা নিয়েই মোটামুটি 10 বছর ধরে আলাপ করছে,
একটা লিমিটেড পরিসরে হলো এটা নিয়ে এক ধরনের প্রস্তুতি বা এক ধরনের চিন্তা কিন্তু আসলে ছিল। 10 বছর ধরেই একরকম ছিল। এটাও বোধহয় কিছুটা হলেও হেল্প করছে আমাদের আজকের এই জিনিসগুলো খুব সহজে বা কম্পারেটিভলি সহজে যে আমরা আসলে আগাচ্ছি এখন পর্যন্ত। কি মনে করেন? না, আমি তো যে ব্যাপারটা খুব পজিটিভ মনে করি যে যারা এই 33টা দল যারা এসছেন, যারা আলাপ করছেন, তার মধ্যে তো অলমোস্ট সবাই দেখা যাচ্ছে যে এই বিষয় নিয়ে ভেবেছেন অ্যাবসলিউটলি, হ্যাঁ, এবং তাদের ভাবনা শেয়ার করেছেন। অনেক ধর্মভিত্তিক ইসলামিক দল তারা আসলে ধরেন অনেক প্রোগ্রেসিভ কথা বলেছেন, অবশ্য নন প্রোগ্রেসিভ কথাও বলেছেন। মানে যতটুকু আমরা পাইছি এটাও হয়তো, কিন্তু পরিবেশটা, এটাই যেটা বলা উচিত সেটা হচ্ছে পরিবেশটা সবসময় সৌহার্দ্যমূলক হচ্ছে এবং এনগেজিং হচ্ছে। সুতরাং আমার মনে হয় খুব পজিটিভ বাংলাদেশে। তাহলে উচ্চ কক্ষের ক্ষেত্রে দুইটা কিন্তু সিদ্ধান্ত হয়েছে হাসিব ভাই। একটা হচ্ছে যে এটা হবে, উচ্চ কক্ষ হবে, এবং হয়েছিল না, হয়নি, এটা হয়েছিল। এটা ঐক্য কমিশন যেহেতু সবগুলি দলের সাথে আগেই কথা বলেছেন, তাদের ফিডব্যাক নিয়েছেন, তারা দেখেছিলেন যে ওনাদের মতে 2/3 বেশি দল আসলে উচ্চ কক্ষের পক্ষে রায় দিয়েছেন এবং 100টা সিট সেটার পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু পথ পদ্ধতি নিয়ে একটা মতদ্বৈততা আছে। কিন্তু আজকে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আমাদের বাম জোটের অবস্থানটা ছিল এরকম যে তারা আসলে উচ্চ কক্ষকে স্বীকারই করে না। তো ঠিক যখন আমরা মনে হচ্ছিল যে দ্বিকক্ষটা পাশ হয়ে চলে যাচ্ছে, ঠিক তখনই আমরা দেখলাম যে আসলে ওনারা উচ্চ কক্ষে এগ্রিমেন্ট করছে না। আর উচ্চ কক্ষে এগ্রি যদি নাই করেন সেক্ষেত্রে তো আসলে উচ্চ কক্ষে কত সংখ্যা সেটা আমরা আশা করা যায় আপনার কথা শুনেও যে আগামীতে যখন আলাপ এটা নিয়ে আবার আলাপ শুরু হবে তখন আমরা এটার বিষয়ে একটা ইয়ে দেখতে পাবো। রাইট। এরপরে আমরা আজকে আলাপ করছি হচ্ছে আপনার প্রধান বিচারপতি নিয়োগের। প্রধান বিচারপতি আলাপটা আসলে শেষে হয়েছে, বেশি আলাপ হতে পারেনি, তারপরেও এটা একটা ঐকমত্যের দিকেই যাচ্ছে, এখনো যায় নাই। ঐকমত্যটা হচ্ছে যে রাষ্ট্রপতি আসলে প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন এখন, কিন্তু এখন যেমন রাষ্ট্রপতি যাকে ইচ্ছা দিতে পারেন। এখন মানে দুইটা বিষয়, এক হচ্ছে যে এখন রাষ্ট্রপতি বেসিক্যালি প্রধানমন্ত্রীর পরামর্শতেই, এটার বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নাই, কিন্তু আমার বাস্তবে দেখা যায় লিখিতভাবে নাই অন্তত। তো এখন যেটা আলাপ হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি করবেন, কিন্তু তাকে আসলে আপিল বিভাগের জ্যেষ্ঠতম, তাদের কাজের পরিধি হিসেবে জ্যেষ্ঠতম, কারণ আচ্ছা, তো ওই দুইজনের ভিতর একজনকে হাউস যেটা মনে করেছে দুইজনের ভিতর একজনকে আসলে জ্যেষ্ঠতম এখানে মানে হচ্ছে ওনাদের সার্ভিস ইয়ার নাকি হচ্ছে ওনাদের এইজ? সার্ভিস ইয়ার, প্রবীণতম না মানে সার্ভিসের জ্যেষ্ঠ, সার্ভিস ইয়ার। এটা কারণটা হচ্ছে যে যাতে ওই ধরনের হয় না যে একটা প্রবীণ কাউকে আমি যদি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারি, তো এখন সেই পলিটিক্সের সুযোগটা আসলে করা হয়েছে। কিন্তু এখানে একটা ভালো আলাপ, এটা যেমন একটা ভালো আলাপের অংশ, এই বিচার বিভাগের যে বিষয়টা আলাপে এসছে কিন্তু সব পক্ষ আলাপ করতে পারেনি, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি কেন আমরা বিচার বিভাগকে আসলে এই রাজনীতির ভিতরে আনতে চাই না। আমরা চাই না যে বিচার বিভাগ রাজনীতিকরণের ভিতরে হোক, কিন্তু যে আলাপটা হচ্ছে বিচার বিভাগ নিয়ে, সেই আলাপটা আপনার বিচার বিভাগের আলাপটা বিচার বিভাগের আলাপটা যে জায়গায় আসা, মানে যেখানে এই ডাউটটা রয়ে গেছে, সেই ডাউটটার পিছনের কারণটা হচ্ছে যে ওনারা ভাবছেন যে বিচার বিভাগের নিয়োগটা বোধহয় আগের ভাবেই হবে, যেখানে আমাদের এক্সিকিউটিভ এই নিয়োগটা দেয়। সো যেটা আসলে বুঝতে ওনাদের ভুল হয়েছে যে আমাদের তো বিচার বিভাগের একটা কমিশন হয়েছে, আমরা তো বিচার বিভাগের আলাদা একটা সেক্রেটারিয়েট হচ্ছে এবং সেই বিষয়ে আপনার একটা রায়ও চলে এসছে। সো সেই জন্য আপনার বিচার বিভাগ নিয়ে আসলে এত চিন্তিত হওয়ার, বিচারক নিয়োগের আইনটাও হয়ে গেছে, এবং যেহেতু হয়ে গেছে এবং সেখানে আমরা একটা বিচার বিভাগের স্বাধীনতা মোটামুটি নিশ্চিত করতে পেরেছি, সেই জন্য আসলে সেখানে এত ভয়ের কিছু নাই। আসিফ ভাই, একটা জিনিস আমার একটুখানি আমি ঠিক মনে পড়তেছে না, কিন্তু আচ্ছা এইটা নিয়ে আসলে আমাদের সিদ্ধান্ত হয়নি। সো আমি ওই যে উচ্চ কক্ষে আপনার ওই যে 50% বিষয়টা নিয়ে উচ্চ কক্ষে যে আপনার একটা আলাপ আসছিল যে
50% হবে পিআর এর মাধ্যমে, 50% হবে হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার হ্যাঁ, মানুষ। সেটা একটা আলাপ, কিন্তু এই আলাপটা চলছিল, এটা শেষ হয়নি, এটা নিয়ে চলছে। না এইসব তো হবেই আসলে, সিদ্ধান্তের জায়গায় যাইতে পারিনি আমরা। তো আমরা মোটা দাগে আসলে আজকের অর্জনগুলো জানলাম। এখন আপনার কাছে কি মনে হয় আসলে ঝুঁকি কি? হোয়াট ডু ইউ সি? আমি যে ঝুঁকিটা মানে ইফ এনি হ্যাঁ, না একটা ঝুঁকি তো হচ্ছে নিশ্চয়ই আমরা অসম্ভব তাড়ার ভিতরে আছি, রাইট। হ্যাঁ, কারণ জুলাই মাসের মধ্যে আমাদের জুলাই মাসের মধ্যে এটা ঘোষণাপত্রটা শেষ করতে হবে। এখন সাধারণত মানে ঐক্যমত্যে পৌঁছানোটা, এই ঐক্যমত্যে পৌঁছানোটা সংবিধান বিষয়ক যখন সংস্কার হয় তখন ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখনো এই বিষয়টা আসলে অনেকেই বুঝতে পারেন নাই। একটা তো অনেকেই মনে করতে পারেন যে ঐক্যমত্য খুব সহজ ব্যাপার, আমি হাত তুললাম, ভোট নিলাম, যে মেজরিটি হলো তাতে হয়ে গেল। সংবিধান বিষয়ক যখন আমরা কনভারসেশন করি তখন আসলে এটা একটা জাতীয় ঐক্যমত্যের দলিল। এখানে আসলে আপনি ভোট দিয়ে আসলে কাজ আগাতে পারেন না, রাইট। মানে আমরা 51 জন বললাম আর 49 বললাম, এটা তো কারণ এই 49 মানুষ তো আসলে এটার পক্ষে আর থাকছেন। যত সম্ভব এটা একটা সমস্যা। এটা সমস্যা মানে এই জন্য আসলে পৃথিবীতে যখন সংবিধান বিষয়ে আলোচনা হয় তখন আমরা সমঝোতা বা ঐক্যমত্যের চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে যুক্তি তর্কের মাধ্যমে, বিবেচনার মাধ্যমে, সব দিক বিচার বিবেচনার মাধ্যমে আমরা এই ঐক্যমত্যে পৌঁছাই। এখন এটার আবার অন্যদিকের সমস্যা হচ্ছে, ঠিক আছে বুঝলাম ঐক্যমত্যে, এখন আমার এই 32টা 33টা দল, এখন তার মধ্যে যদি একটা দল বলে যে না, রাজি না, তাহলে আসলে আমরা কি করব? সো সেটা আসলে আমরা দেখলাম যে আমরা ঐক্যমত্য কমিশন সেটার ব্যাপারে আসলে কাজ করছেন। সো এই জায়গাটা একটা ঝুঁকি আছে। আমার ধারণা এটা আজকে দ্বিতীয় দিনের বৃহৎ আলোচনা হলো, এই আলোচনা হতে হতে আমরা বুঝতে পারবো। কিন্তু আরেকটা বড় ঝুঁকি যেটা আজকে খুব পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে যে বড় দল জামাতে ইসলামী, রাইট, জামাতে ইসলামী আজকের আলোচনায় উপস্থিত ছিল। এখন এটা খুব বিপজ্জনক। আমরা আশা করি, আমরা সরকারের প্রতিনিধি ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করেছি, ওনারা যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা একদিনের জন্য ওনারা চলে আসবেন, তাদের আসা দরকার। আমার মনে হয় জামাতে ইসলামেরও বোঝা উচিত যে মানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যখন একটা ঐক্যমত্যের জায়গা, সবাই মিলে আসলে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেখানে রাজনৈতিকভাবে ওনাদের উপস্থিত থাকা উচিত। বাংলাদেশের মানুষ আসলে সেটাই চায়। সো ঝুঁকি, আমি এই ঝুঁকিটা দেখি। আর যদি আরো কিছু সময় থাকতো তাহলে আসলে ঝুঁকিটা কম হতো, কমানো যেত আমার কাছে। আমার সাজেশন, আরো বেশি ভালো করার জন্য একটা সাজেশন হচ্ছে যে আমাদের এই আলাপটা কিন্তু লাইভ বাংলাদেশ টেলিভিশনে দেখা হয়, রাইট? হ্যাঁ, আর এটা একটা ভালো দিক, বাংলাদেশ টেলিভিশনে সবাই জনসম্মুখে বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যখন যেসব দল রাজনীতি করেন তারা অনেক কথা বলেন, মানুষকে বলেন। এখন সেখানে তার মানে রাজনীতি হচ্ছে একটা প্রতিযোগিতামূলক জিনিস, একটা দল আরেকটা দলের সাথে প্রতিযোগিতা করে, তার সাথে ঐক্যমত্য থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখনই আমরা সংবিধান সংস্কার এই ধরনের জায়গায় যাচ্ছি, তো ঐক্যের বিষয়, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সমস্যা হচ্ছে যে সে আসলে পাবলিকলি যেই জায়গাটা বলছে, এখন যদি তার মনে হয় যে না সেটা বদলাবে, সেটা পাবলিক টেলিভিশনে সে আসলে বদলানোটা তার জন্য কিছুটা অস্বস্তিকর। তাহলে কি আপনি বলতেছেন যে পাবলিক? না, আমার মনে হয় দুটাই থাকা উচিত। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে, আবার বলি যে সামনে থাকলে আবার কি সুবিধা, বিটিভির সামনে যখন হয় তখন আসলে বাংলাদেশের মানুষের চোখের সামনে বলতে হয়, পাবলিক কমিটমেন্ট হচ্ছে, কিন্তু হ্যাঁ পাবলিক কমিটমেন্ট। সুতরাং কেউ যদি কার জন্য আটকে যাচ্ছে সেটা মানুষ দেখতে পায়, তো সেটা আবার একটা পজিটিভ দিক। আমার মনে হয়, আমার নিজের সাজেশন হচ্ছে যে পৃথিবীতে অনেক ধরনের সংবিধানে, যেমন কেনিয়ার সংবিধান যখন করা হচ্ছিল তখন প্রথমে পাবলিক করা হয়, পরবর্তীতে ওরা বুঝতে পারে যে এখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে, কারণ এখানে নেগোসিয়েশনের বিষয় আছে। তখন ওরা দেখা যায় যে জিনিসটাকে আসলে পাবলিক আয়ের মধ্যে সরাতে, হ্যাঁ সপ্তাহে সপ্তাহে আপডেট হবে, পাবলিকলি আসলে প্রতিদিনের পরে আপডেট হবে। কারণ একটা জিনিস খুব পরিষ্কার আজকে গতকাল 2 দিনের আলোচনায়, যে
সবাই আসলে শিখছেন। যখন সবার যে মতামত যেই জায়গাটা থাকে সেই মতামতের জায়গা ওনারা নিজেরা আর থাকেন না, বিকজ সবাই শিখছেন। সুতরাং আজকে এটা আরো একটা পজিটিভ বিষয়, এটা গতকাল ছিল না, যে গত দিনের আলোচনায় আজকের আলোচনায় কিন্তু এই জিনিসটা এসছে যে সবাই দেখছেন, শিখছেন এবং তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। রাইট। হ্যাঁ, সুতরাং যে পরিবেশটা আছে আমার নিজের মনে হয় যে রিস্কটা অত না। আমরা যেমন সবসময় চেষ্টা করেছি যে যেগুলি সময় ফ্রি সময় সেই সব সময় আসলে যাদেরকে নিয়ে সমস্যা হচ্ছে তাদের সাথে আলাপ করতে। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে যে এই যে পাবলিক যে সেশন এর মাঝে মাঝে যদি কিছু গ্যাপ থাকে যেখানে আমরা অফিশিয়াল কিছু সেটা হতে পারে। সো এটা আমার মনে হয় এই পরিবেশটা এখানে আছে। তাহলে এটা কি আপনি আসলে ঐক্য কমিশনকে এটা একটা সাজেশন হিসেবে দিতে আজকে আমরা ইনফ্যাক্ট দিয়েছি যে এখন দেখা যাক কি হয়। কিন্তু আমার মনে হয় যে আপনারা যারা বিটিভিতে লাইভ দেখেছেন, আপনারা যেই রাজনৈতিক দলের সাপোর্ট করেন, আপনাদের সাথে সংযুক্ত আছে, আপনারাও চেষ্টা করবেন যে যাতে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাই। যতই আমরা একটা ঐক্যে পৌঁছাতে পারবো ততই বাংলাদেশের ভবিষ্যৎ স্বাভাবিক সুন্দর হবে। তখন আর আপনার দেখা যাবে যে আপনার এই কোন একটা ইস্যু নিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হবে না। আরেকটা জিনিস এটা খুব 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 গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই সেশনটা, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলি একজন আরেকজনের সাথে পজিটিভ বিষয়ে আসলে আলাপ করছেন। এবার একটা ট্রাস্টের কালচার হচ্ছে, একটা মাল্টি পার্টি কনভারসেশনের কালচার হচ্ছে। আমি বিশ্বাস করি এই প্রক্রিয়াটাই আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সংস্কৃতির জন্ম দিচ্ছে। এবং সংসদ, পরবর্তী সংসদ যখন হবে, আমার বিশ্বাস যে আগে আমরা যে ওয়াকআউট এসব দেখেছি, এই সংসদে, আগামী সংসদে সেটা আমরা দেখব না। আমরা দেখব যে একজন আরেকজনের জন্য কাজ করছে। এই কাজের মধ্যেই একটা ট্রাস্টের রিলেশনশিপ সৃষ্টি হচ্ছে। নিশ্চয়ই। কিন্তু হাসিফ ভাই, আমাকে এই জিনিসটা বলেন যে ধরেন যে জুলাই সনদটা হলো, জি এটা নিশ্চয়ই আরো বেশ খানিকটা কাজ আমাদের এখানে অনেকটা করতে হবে, কিন্তু জুলাই সনদ মানতে হবে দলগুলো যখন, মানে যেই ধরেন যে পরবর্তীতে সরকার গঠন করলো, তাদের ক্ষেত্রে এটার বাধ্যবাধকতার দিকটা কিরকম আসে? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে খুব ভালো হতো যদি এই জুলাই সনদ আমরা যে আলাপটা করছি সেটা নিয়ে আসলে পরবর্তী যে নির্বাচিত সরকার তাকে আমরা বাধ্য করতে পারতাম, খুব ভালো হতো। কিন্তু আমার বিশ্লেষণে, আমার মনে হচ্ছে যে কমিশনের বিশ্লেষণে, যে ম্যান্ডেট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া এমন কোনো বডি, মানে কোনো অন্য একটা নির্বাচিত রাজনৈতিক দলকে কোনো বাধ্য করতে পারে না। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ যে আমরা কিভাবে করব। এটা ঐক্য কমিশন বলেছেন যে এই আলাপটা কিভাবে, এই যা যা সংস্কার আলাপ হয়েছে সেই আলাপটার সিদ্ধান্ত কিভাবে হবে সেটা শেষের দিকে হবে, মানে প্রক্রিয়াটা শেষে হবে। কিন্তু আমি আপনাদের জন্য একটু বুঝাচ্ছি যে এখানে একটা সমস্যা আছে, যে আমরা মনেই করতে পারি হ্যাঁ এটা ভালো, এটা সবাই এগ্রি করলাম আর আমি সংবিধানটা সংস্কার করে ফেললাম। আসলে সেটা সংবিধান সংস্কারের ক্ষেত্রে পারে না। এই জন্যই গণপরিষদের প্রয়োজন হয় বা গণভোটের প্রয়োজন হয়। আমরা যেটা বলছি যে সংবিধান সংস্কার সভা, হ্যাঁ, তো সংবিধান সংস্কার সভায় সেটা করবে, কিন্তু তার আগে এই ঐক্য কমিশনের জুলাই ডিক্লারেশন আসলে সেখানে কিছু করতে পারে না। আমাদের স্বাধীনতা যে প্রোক্লেমেশন, আমাদের প্রোক্লেমেশনে যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা কিন্তু আমরা কোনোভাবে বাধ্য করতে পারি নাই, কারণ আমাদের যে গণপরিষদের ৭২ গণপরিষদ তারা তাদের মতো করে করেছিল। যে ৩ জোটের যে রূপরেখা সেটাও কিন্তু, তবে আমরা আশা করতে পারি যে ৩ জোটের রূপরেখার বাংলাদেশও অনেক পরিবর্তিত হয়েছে, বাংলাদেশের মানুষ পরিবর্তিত হয়েছে, এবং এখনকার যে জন আকাঙ্ক্ষা সেটা ৯০ জন আকাঙ্ক্ষা থেকে আমার মনে হয় কিছুটা ভিন্ন, কারণ এখন সংস্কারের প্রশ্নটা আসলে সবার মাথায় আছে। সুতরাং আমরা আশা করতে পারি এই প্রক্রিয়া করতে করতে, এই যে কনভারসেশন, যে প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, তারপরে নির্বাচিত সংসদের আপনার এটা পরিবর্তন করাটা একটু শক্তই হওয়ার কথা। রাইট। আমরা সেই আশাবাদী রাখি যে এই যে আমাদের সবার যে কাজ, এই যে ৩২টা ৩৩টা দল যে সারাদিন ধরে আলাপ করছি, বাহাস করছি, এবং ঐক্য কমিশন যে আসলে দীর্ঘ কয়েক মাস ধরে
মানে কন্টিনিউয়াসলি এটা নিয়ে কাজ করে যাচ্ছেন। এই সম্মিলিত যে প্রচেষ্টা, জুলাই গণ অভ্যুত্থানের যে জাতির যে আত্মত্যাগ এবং সেখান থেকে যে আকাঙ্ক্ষা, সেটার একটা একটা বাস্তবায়ন, একটা পরিচয় সেখানটায় থাকবে। এবং আমরা আসলে আজকে সেখানেই শেষ করি, আমরা অলরেডি 10 মিনিট সময় বেশি নিয়ে গেছি। আচ্ছা, তো সেই আশাবাদ রেখে আমরা আজকে আমাদের যে আলাপ সেটা এখানে শেষ করছি, এবং পরবর্তীতে আরো যত ডেভেলপ হবে আমরা চেষ্টা করব যে দর্শকদের সঙ্গে আমরা রাষ্ট্র সংস্কার সেই পর্যালোচনাগুলো দেওয়ার চেষ্টা করব। এবং সেই আশায়, সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বন্ধ করছি।